এটা আমার বাবার লিগ। এটা আমার বাবার লিগ। একটু আইএসএল নিয়ে একটু আলোচনা করবো। আজকে সকালবেলা উঠে খবরের কাগজগুলো দেখছিলাম। তো তখন আমার পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যান আছে যে আমার চ্যাট ফোনে প্রচুর লেখালেখি করে। উনি যথেষ্ট গুণী ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি এবং সচেতন ব্যক্তি, সচেতন নাগরিক। উনি বিদেশে থাকেন। তো উনি বেশ কিছু প্রশ্ন করলেন, বেশ কিছু ওনার মন্তব্য জানালেন। তো একটা কথা উনি শেষের দিকে লিখলেন যে আচ্ছা, যে এফএসডিএল এর মানে মুম্বাইয়ের যে বাবুরা থাকেন, তাদের যদি এতই আগ্রহ আইএসএল চালানো, তো তারা কেন সরাসরি এআইএফএফ এর মসনদে বসছে না, মানে সেই ডিসিশন মেকিং চেয়ারে বসছে না? তো এই ব্যাপারে আপনাকে কিছু জিনিস জানতে হবে। মানে ভারতীয়র কিছু সংবিধানের ব্যাপার স্যাপার একটু জানা আপনার দরকার। এআইএফএফ এর এই নতুন কনস্টিটিউশন আসার আগে থেকেই কিন্তু ভারতে একটা আরটিআই বলে একটা কথা আছে। আরটিআই, রাইট টু ইনফরমেশন। সেই আরটিআই মারফতেই অনেক ইস্টবেঙ্গল ফ্যান খচরামি করে, এই যে আপনারা তো জানেন সে মোহনবাগানের সেই ন্যাশনাল ক্লাবের ব্যাপারটা, ওই আবেগতাড়িত হয়ে একবার মানে বোধহয় রাজীব গান্ধী, তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন, তো উনি বলেছিলেন, যেমন বলেন না সোনার বাংলা, উনি বলেছিলেন এটা তো ন্যাশনাল ক্লাবের, ওটা মৌখিকভাবে বলেছেন, ওটা কিন্তু কোনোদিনই একটা লিগাল স্বীকৃতি পায়নি ব্যাপারটা। তো কোনো ইস্টবেঙ্গল ফ্যান খচরামি করে আরটিআই করে দিয়েছে মানে সরকারের কাছে, এবং সেই আরটিআই থেকে উত্তর এসেছিল সরকারের থেকে, না, যে ভারতের কোনো ন্যাশনাল ক্লাবের কোনো কনসেপ্ট নেই। তো তেমনই যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ক্ষেত্রে আপনি কিন্তু আরটিআই করতে পারতেন, এখনও পারেন, মানে নতুন কনস্টিটিউশন আসার পূর্বে কিন্তু আপনি আরটিআই করতে পারতেন যে এই যে এই বাজেট কে কত টাকা দিল, কোথায় কত খরচ হলো। তো এআইএফএফ এর ক্ষেত্রে ব্যাপারটা বিগত 15 বছর ধরে অনেকটা পরিষ্কার ছিল যে 50 কোটি পেত তারা এফএসডিএল থেকে বার্ষিক, এবং তারা ফিফার থেকে অনেক অনুদান পেত। ফিফার অনুদান সমস্ত দেশই পায়, সেখানে একটা ভোট পলিটিক্সের ব্যাপার আছে ফিফার। সেই ইউথ ডেভেলপমেন্টের খাতে টাকাগুলো আসে, এবং বিভিন্ন দেশ, আফ্রিকার দেশগুলো মূলত অনেক নয়ছয় করে। মূলত তাদের ওইভাবে তো কেউ কাউকে মানে দিতে পারে না, মানে গুরু বাতাসে দিতে পারে না, মানে কোনো একটা খাতে আপনাকে টাকাটা দিতে হবে। তারপর টাকাটা আপনি নয়ছয় করলেন আপনার ওই ইউথ ডেভেলপমেন্টের মাঠে ঘাস, মানে গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, ওরকম ইউথ ডেভেলপমেন্ট হচ্ছে, মানে ছাগলের ইউথ, ছাগল আর ইউথ গরু ডেভেলপমেন্ট হচ্ছে। তো যাকে, তো ঘটনা হচ্ছে যে আরটিআই করে আপনি কিন্তু আগে থেকে সমস্ত খবর টবর পেতে পারতেন। তো সেই ক্ষেত্রে আপনি ধরুন, ধরুন আপনি একটা কোম্পানির মালিক, আপনি মুম্বাইয়ে থাকেন, আপনি ধোকলা ঠোকলা খান, তা আপনি ভাবলেন যে আমি তাহলে একটু সেবা করি। প্রিয়রঞ্জন দাসমুন্সী যেমন করেছিলেন, আপনি বললেন আমি তাহলে একটু সেবা করি। আগেকার দিনের যারা রাজনৈতিক নেতা ছিল তাদের অনেকেরই নিজের ব্যবসাও ছিল, মানে ঘাপলা করাটা তাদের পারিবারিক ব্যবসা ছিল না। যেমন সুভাষ বোসে পরিবার বিশাল ধনী ছিল, ধনী ছিল, মানে বাবা ভাই এদের রোজগারে এর চলে যেত, একে আলাদা করে কিছু ঘাপলা করার প্রয়োজন পড়তো না। এরকম রবীন্দ্রনাথ ছিল, বিশাল তাদের পরিবারের আয় ছিল। তো ঘটনা হচ্ছে আপনি ধরুন আপনি একটা বিশাল ধনী পরিবারের ছেলে বা মেয়ে, যাই হোক, আজকের দিনে মেয়েরাও তো সমান। তো আপনি বললেন আমি তাহলে একটু এআইএফএফ এর একটু কল্যাণ করব। তা আপনি এআইএফএফ এর মসনদে বসলেন, আপনি ফ্র্যাঞ্চাইজি মডেলেই চালালেন। তো আপনাকে তো তখন সরাসরি হিসেব দিতে হবে না, যে আপনি ধরুন বললেন যে আমি এতগুলো ভেন্ডার নিয়োগ করেছি। এখন এআইএফএফ এর ক্ষেত্রে আপনারা দেখছেন ছোটোখাটো কাজই, কিন্তু কাজ হলো আপনাকে টেন্ডার মারফত করতে হচ্ছে। কিন্তু আপনি যদি প্রাইভেট কোম্পানির মারফত আম, আপনি যদি প্রাইভেট কোম্পানির মারফত যদি লিগটা চালান, তো আপনি আপনার শালা, ভাইপো, ভাইজি সবাইকে এটা ওটা দিয়ে দিলেন, কারবার দিয়ে দিলেন, যে তুই জার্সি দিবি, তুই খাবার দিবি, তুই স্টেডিয়ামে এন্টারটেনমেন্টের দায়িত্বে থাকবি, আর যত ইচ্ছা বিল করবি, তুই 2 টাকার ব্যবসা করবি আর 10 টাকার বিলিং করবি। কিন্তু আপনি তো যদি এআইএফএফ হন, এআইএফএফ এর মারফত যদি আপনাকে এই কাজটা করতে হয়, তাহলে তো আপনাকে একটা হিসেব জমা দিতে হবে না। সর্বোপরি আপনাকে টেন্ডার মারফত প্রত্যেকটা কাজ করতে হবে, এবং সেখানে আপনি আপনার ভাইপো ভাইজি সবাইকে এটা ওটা পাইয়ে দিতে পারবেন না। তো সেই ব্যক্তি আমায় জিজ্ঞেস করলো, আমার ওই ইস্ট বেঙ্গল ফ্যান, যে কেন এটা, মানে এই লালটু বাবুর যে বাবু আছে, লালটু বাবুরও মানে দালালদেরও যে বাবু আছে,
যে মুম্বাই থেকে মাঝে মাঝে ডেকে বলে এই এসো 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 একটুখানি গল্প বলে যাই তোমাকে, একটু তোমাকে কিন্তু মন্ত্র মন্ত্র কানে একটু মন্ত্র বলে দিই যে কেন আমাদেরকে ভীষণ দরকার, কেন ভীষণ দরকার। তো আহ, এখন যদি ধরুন নতুন কনস্টিটিউশন আরও কি সমস্যা করে দিয়েছে জানে তো, খুব সমস্যা হয়ে গেছে। মানে এখন মানে প্রত্যেকটা কাজের মধ্যে একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে। আগে যেমন দেখতেন এটা ওটা একে ওকে নিয়োগ করে দিচ্ছে, এখন নতুন কনস্টিটিউশনের ব্যাপারটা আরও কঠিন হয়ে গেছে। মানে আপনি অসৎভাবে এফএফ চালানো খুব মুশকিল হয়ে গেছে এখন, যা ব্যাপারটা হয়েছে খুব চাপে হয়ে গেছে যে নতুন কনস্টিটিউশনটা। তো সেখানে আপনি একটা ধরুন একটা প্রাইভেট কোম্পানির আপনি একটা অংশ বা আপনি মালিক, আপনি এফএফে ঢুকে কী করে চালাবেন, মানে অসৎভাবে কী করে চালাবেন, আপনাকে চালালে সৎভাবেই চালাতে হবে। তো এইটা হলো মূল ঘটনা। দেখছেন মানে কালকে কিরকম মানে নোখ দাঁত মুখ মানে খিচড়ে মানে মানে আক্রমণ করছে যে যারা ধরুন এই এফএসডিএল ছত্রছায়া এতদিন যাদের যাদের সংসার চলেছে, সংসারের মানে সংসার একটু ভালোভাবে চলেছে, এরা এরা তো বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করে, এদের একটা মাসগুলো একটা এমনি একটা ন্যায্য একটা টিডিএস কার্ড একটা একটা ইনকাম আসে, কিন্তু তার সাথে মানুষের তো লোভের শেষ নেই না, চাহিদারও শেষ নেই। তাই তারা এই মানে পৃষ্ঠপোষকতা এদের পৃষ্ঠপোষকতা করতো এতদিন, এফএসডিএল করতো। আর এখন বেগতিক দেখে যে এফএসডিএল চলে যাচ্ছে কি হবে, এদের আর মাথা ঠিক নেই। এরা এখন যা তা করছে, একে অপরকে দোষারোপ করছে। বিভিন্ন ব্যক্তি যারা এএফএফের অঙ্গ ছিল, যারা কল্যাণ আসার পর যাদের চাকরি চলে গেছে, তারা এখন দেখি মানে এএফএফকে গালমন্দ করছে। এবার তুইও তো ছিলি, তোরাও তো ছিলি, কল্যাণ তো বিক্রি করেনি, কল্যাণ কোনো কাজ পায় না সেটা আলাদা একটা প্রসঙ্গ, কিন্তু কল্যাণ তো বিক্রি করেনি না এআইএফএফকে এফএসডিএল এর হাতে। যারা বিক্রি করেছে তাদের সাথেই তো তোর ছিল এতদিন ওঠা বসা। তোরা এখন সাধু হয়ে গেলি কী করে ভাই? মানে কল্যাণ অসাধু মানে তোরা সাধু তা তো নয়, তোরা তো শুরু করেছিলি এই নোংরা খেলাটা। তো এরা এখন দেখবেন এরা আক্রমণ করছে, সুরজিৎ সেনগুপ্তকে যা তা বলছে, প্রাক্তন প্রত্যেকটা খেলোয়াড়কে যা তা বলছে, মানে এদের মাথার কাজ করছে না, মানে টপ ফ্লোরে পুরো কেমিক্যাল লোচ্চা হয়ে গেছে এদের এখন। তো এখন দেখা যাক, আমরা এখন যেটা জানতে পেরেছি যে গতকালের মিটিং খুব বেশি আলোচনা হয়নি, মানে ইস্টবেঙ্গল মোহনবাগান এরা অনলাইনে জয়েন করেছিল মিটিং। তার কারণ হচ্ছে ইয়ে এআইএফএফ থেকে যে কে ভদ্রলোককে রাও নাকি একজন নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট থেকে, এই টেন্ডার প্রসেসটা পুরোটা মানে এই আউটসোর্সিং ব্যাপারটা বা কমার্শিয়াল পার্টনারকে রোপিন মানে আনার ব্যাপারটা পুরো দেখভাল করার জন্য তিনি একটা কিছু একটা প্রাথমিক একটা রিপোর্ট তৈরি করেছেন। তো সেই রিপোর্টটা গতকাল মিটিংয়ের আগে পর্যন্ত ক্লাবদের হাতে আসেনি। তাই ক্লাবরা বলেছে যে আগে তো রিপোর্ট আসুক, মানে কিসের ভিত্তিতে হাওয়ায় হাওয়ায় তো আর কী পরিকল্পনা করব। আর তাছাড়া আগামীকাল সুপ্রিম কোর্টে এই ব্যাপারটা নিয়েও মানে ওই রাওয়ের যে রিপোর্ট নিয়ে একটা আলোচনা হবে। তো বলেছে এগুলো হোক, এই মানে আগে প্রাথমিকভাবে রাও কী রিপোর্ট দেবে সেটা আমাদের হাতে আসুক, তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট কী বলছে সেটা আমরা শুনি আগামী বৃহস্পতিবার, তারপর বাকি আলোচনা করব। তো এটা হচ্ছে ওপেন মিটিংয়ে এতটুকু আলোচনা হয়েছে। এবার ক্লাবরা যে নিজেদের মধ্যে বাড়তি আলোচনা করেনি তা তো হতে পারে না, অবশ্যই আলোচনা করেছে। আর একটা বিষয় নিয়ে আগের অডিও তো বলেছি, এটাতে বলবো মানে তোমার বাবা বাবা বাকিদের বাবা বাবা নয়, তা তো হতে পারে না। তোমার বাবা বাবা মানে তোমার মুম্বাইয়ের বাবা বাবা, তোমার মুম্বাইয়ের বাবা একমাত্র প্রাইভেট কোম্পানি, আর বাকি দেশে যত কোম্পানি আছে সে জিন্দাল থেকে হোক টাটা স্টিল থেকে হোক, তারা কেউ কোম্পানি নয়। মানে জিন্দাল পেছনের দরজা দিয়ে ঢুকছে বলে খুব আপত্তি, আমি দরজাটা আমার বাবা বানিয়েছে, এই দরজাটা আমার বাবা বানিয়েছে, আমার বাবাই শুধু ঢুকবে এই দরজাটা দিয়ে। মানে 15 বছর ধরে বিগত 10 বছর ধরে বাবা দরজা দিয়ে পেছন দিয়ে ঢুকছে বেরোচ্ছে রাত্রিবেলা, আমার মাসির ঘরে ঢুকছে বাবা, হ্যাঁ ঢুকছে বাবা বিগত 10 বছর। এই এই দরজা দিয়ে আমি কাউকে ঢুকতে দেবো না। মানে জিন্দাল ঢোকেও নেই সে পেছনের দরজা দিয়ে, সে যা করছে ওপেনলি তো করছে, ওপেনলি না করলে আমরা জানতে পারছি কি, কিন্তু না, তার মনে হলো লালটুবাবুর মনে হলো পেছনের দরজা দিয়ে জিন্দালরা ঢোকার চেষ্টা করছে ভারতীয় ফুটবলে। যদিও জিন্দালরা অনেক দিন ধরেই রয়েছে কিন্তু ভারতীয় ফুটবলে, আইএসএল আসার আগেই তারা আই লিগের সাথে যুক্ত ছিল। এবং বলছে না এই দরজা আমার বাবার দরজা, মাসি বলেছে এই দরজা দিয়ে শুধু আমার বাবাই ঢুকবে, আর কেউ ঢুকবে না এই দরজা দিয়ে। মানে এমন করে নিয়েছে, আর মানে কেউ টাকা দিলে সেটা টাকা নয়, আমার বাবা যেই টাকা দিচ্ছে, আমার হাতে আর যে টাকা গুঁজে দিচ্ছে মাসির সঙ্গে দেখা করে,
সেটাই শুধু টাকা। জিন্দাল টাকা দিলে টাকা নয়, টাটা টাকা দিলে টাকা নয়, ইমামি টাকা দিলে টাকা নয়, আমার বাবা যে টাকাটা দিচ্ছে সেটাই শুধু টাকা। চলে, ভালো থাকবেন।